শহরে থাকার সামর্থ্য নাই, অনেকের এরকম অবস্থা আছে। তো ওইসব সিটগুলো তো খালি থেকে যাবে। Yes, এই জন্য sir. অন্য যেসব ছেলেরা আছে এখানে ভর্তি হতে চায়, কিন্তু আগে ভর্তি হতে পারেনি, তারা এখানে সুযোগ পাক। এই জন্য একটা সার্কুলার হবে, বুঝছো? যদি কারো এরকম আত্মীয় স্বজন থাকে তোমাদের কারো, তাহলে তাদেরকে জানিয়ে রেখো, যেন খোঁজ খবর রাখে, বুঝছো? সবাই সবাই Okay. তার সবার আত্মীয় স্বজনের জানিয়ে রেখো। আচ্ছা, তুমি শুরু করো এখন তাহলে। Okay, sir. আর সবাইকে মিউট করে দাও। আমি সবাইকে মিউট করে তারপর শুরু করব। এই সাদ, আনমিউট করো তোমারে। তোমারে শোনা যায় না এতক্ষণ কিচ্ছুই। মিউট করে রাখছো কেন নিজেরে? মিউট করো। হ্যাঁ, তো হচ্ছে পরমাণু আকার। রাইয়ান আবার রেজেন্ট করেছো কেন? পরমাণু আকারে খুবই ছোট, এতই ছোট যে খালি চোখে দেখা যায় না, এমনকি সাধারণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায় না। তবে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণু দেখা যায়। সাধারণ মাইক্রোস্কোপে সর্বোচ্চ হচ্ছে অণুটা দেখা যায়, তবে ইলেকট্রন মাইক্রোস্কোপে অনেক বিশাল দেখা যায়। ইলেকট্রন মাইক্রোস্কোপের আকারও অনেক বিশাল এবং এটি যথেষ্ট দামি। এখানে উল্লেখ্য যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কোনো জিনিসকে তার আকারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বড় দেখা যায়। এরপর এখন প্রশ্ন হলো, এত ছোট পরমাণুকে ভেঙে কি আরো ক্ষুদ্রতর কোনো কণা পাওয়া যায়? ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতটি অনেকদিন পর্যন্ত সবাই সমর্থন করলেও এখন এটি প্রমাণিত সত্য যে পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্র কণায় পরিণত করা যায়।
পরমাণু ভেঙে যে তিনটি কণা পাওয়া যায় তা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এটা তোমরা ভালো করে করে মুখস্থ করবে। এরপর আধুনিক গবেষণায় এটি প্রমাণিত যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন ও প্রোটন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। এই যে এখানে তোমরা দেখো, এক মিনিট, হ্যাঁ, এই যে এইখানে কালো যে গোলটা দেখছো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন একসাথে থাকে, এবং এই পুরা পরমাণুর মূল ভর আর কি অধিকাংশের চেয়ে বেশি ভর এই নিউক্লিয়াসের ভিতরে থাকে। এবং এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটনের চার্জ অর্থাৎ আধান হচ্ছে প্লাস, এবং এটার সাথে থাকে নিরপেক্ষ অর্থাৎ এটা প্লাসও না মাইনাসও না, এটা নিরপেক্ষ নিউট্রন। আর এই সব পুরাটাকে বলে হচ্ছে নিউক্লিয়াস। এরপর এখানে অনেকগুলো কক্ষপথ থাকে, বিভিন্ন কক্ষপথ থাকতে পারে। এই কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন। এই যে কালো গোলগুলা হচ্ছে এই যে কালো গোলগুলা হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে মাইনাস আধানযুক্ত অর্থাৎ চার্জ। এরপর হচ্ছে এখানে লেখা, দাঁড়াও, হ্যাঁ। এরপর সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। অর্থাৎ সাধারণত কি বলেছে, একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। যেমন অক্সিজেনের প্রত্যেকটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকবে। যেমন এখানে যে 8টা প্রোটন এবং এখানে 8টা ইলেকট্রন, এভাবে। এরপর এখানে উল্লেখ্য যে একমাত্র হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ভাঙলে এর কেন্দ্রে একটি প্রোটন ও বাইরে একটি ইলেকট্রন পাওয়া যায়। অন্যদিকে হিলিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে 2টি প্রোটন ও 2টি নিউট্রন, আর বাইরে থাকে 2টি ইলেকট্রন। আবার অক্সিজেন পরমাণুর কেন্দ্রে থাকে 8টি প্রোটন ও 8টি নিউট্রন, আর বাইরে থাকে 8টি ইলেকট্রন। 5, 10 ও 11 সর্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো যে পানি একটি সার্বজনীন দ্রাবক, কারণ এটি জৈব ও অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। এবার তাহলে দেখা যাক পানি সত্যিকার অর্থে সার্বজনীন দ্রাবক কিনা। এই পর্যন্ত পাওয়া সবচেয়ে বেশি এই পর্যন্ত পাওয়া যে কি বলে ওটাকে, দ্রাবক, হ্যাঁ, এ পর্যন্ত পাওয়া সার্বজনীন যে দ্রাবকটা সেটা হচ্ছে পানি। এর চেয়ে ভালো এর চেয়ে কি বলবো ওটাকে, এর চেয়ে বেশি দ্রবীভূত করতে পারে এমন পদার্থ এখন ধরে আবিষ্কার হয় নাই। তাই এখন পর্যন্ত পানিকে সার্বজনীন দ্রাবক হিসেবে চিহ্নিত করা হয়। কাজ: সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন। প্রয়োজনীয় উপকরণ: পানি, টেস্ট টিউব, নানা রকম পদার্থ। এটা তোমরা পড়ে নিও। এবার তোমরা পানির বদলে অন্য একটি দ্রাবক নিয়ে, যেমন স্পিরিট নিয়ে উপরে উল্লেখিত প্রতিটি দ্রবণ নিয়ে পরীক্ষা করে দেখো এগুলো স্পিরিটে দ্রবীভূত হয় কিনা। সবগুলো দ্রবকই স্পিরিটে দ্রবীভূত হচ্ছে? না, হচ্ছে না। পানি ছাড়া বেশিরভাগ দ্রাবকই স্পিরিটের মতো কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করতে পারে, তাই সেগুলো সার্বজনীন দ্রাবক নয়। এই চ্যাপ্টার এখানেই শেষ। এরপর এগুলো হচ্ছে পরমাণুর কিছু ছবি। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে এটা হচ্ছে এই ইলেকট্রন। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে থাকে। এই যে এটা নীলটা হচ্ছে প্রোটন, এটা নিউট্রন, আর এটা হচ্ছে ইলেকট্রন। এই যে চার্জ প্লাস, এই যে প্রোটন। পরমাণুর পুরা এইটাই আসলে সৌরজগতের মতো। এই যে দেখো এখানে নিউক্লিয়াসটাকে আমরা সূর্য ধরে নিতে পারি। এরপর এর কক্ষপথগুলা, এখানেও মহাবিশ্বের সৌরজগতের মধ্যে অনেকগুলা কক্ষপথ থাকে।
এরপর ইলেকট্রন গুলো গ্রহের মতো, এই যে গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘুরে, ইলেকট্রনও নিউক্লিয়াসের অর্থাৎ প্রোটন আর নিউট্রনের চারপাশে প্রায় সেম। এরপর এটা হচ্ছে অক্সিজেনের অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে পরমাণু। তো অক্সিজেনের পরমাণু থাকে, অক্সিজেনের পরমাণুর মধ্যে 6টা প্রোটন থাকে, 6টা নিউট্রন থাকে, আর হচ্ছে 1 2 3 আর 6টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, এরপর এটা হচ্ছে এটা কি সেটা? হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের হচ্ছে 8টা প্রোটন, 8টা নিউট্রন এবং 8টা ইলেকট্রন। আর এটা নাইট্রোজেন, কার্বন। হ্যাঁ, এটা কার্বনের যে কয়টা। এবার একটা সূত্র আছে, এটা হচ্ছে 7 এর বইয়ে নাই মনে হয়, আমি পড়েছিলাম কোন জায়গায় জানি, আমার বড় ভাই পড়িয়েছিল আমাকে। এরপর 2n², এই সূত্রটি তোমরা আগে দেখেছো? কয়েকজন দেখে থাকলে অধিকাংশ দেখোনি। তাই আমি আজকে এই সূত্রটি তোমাদের দেখাতে চাচ্ছি। সূত্রটি এখন কাজে না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে। 2n² এই সূত্রটি হলো পরমাণুর কত নম্বর কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তার পরিমাণ নির্ণয় করার সূত্র। যেমন পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ণয় করব এইভাবে। এখানে 2n² এর n অর্থাৎ অজানা যে রাশি, এটা বোঝায় হচ্ছে কক্ষপথের সংখ্যা, মানে কত নম্বর কক্ষপথ, 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার, কত নাম্বার, এভাবে। তো এখন আমরা প্রথমে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করব। তাহলে 2n² = 2 × 1, 1 হচ্ছে প্রথম কক্ষপথ বোঝায়, এরপর স্কয়ার, এটা হচ্ছে উত্তর হচ্ছে 2টা, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। এরপর আবার পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ণয় করব এইভাবে। 2n² = 2 × 2 × 2², অর্থাৎ এখানে 2 হয়েছে কারণ এখানে এটা দ্বিতীয় কক্ষপথ। এরপর এখানে 2 × 4, তাহলে 8, মানে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। এভাবে চলতে থাকবে। এই চ্যাপ্টার এখানে শেষ। এরপরে চ্যাপ্টার 7ম অধ্যায়, শক্তির ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত। কাজের সাথে সম্পর্ক রয়েছে শক্তি ও ক্ষমতা। এছাড়া রয়েছে শক্তির বিভিন্ন রূপ এবং এদের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের প্রক্রিয়া। পাশাপাশি রয়েছে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির ব্যাপার। তেমনিভাবে শক্তির সংকট নিরসনে আমাদের শক্তির সংরক্ষণের পাশাপাশি বিকল্প শক্তির স্যার আনমিউট করেন স্যার। ওই পরমাণুর ওই চিত্রগুলো, ওইখানে একটা জায়গা ছিল কার্বন, সেটাকে তুমি অক্সিজেন বলে ফেলছিলে, বুঝছো? ইয়েস স্যার। ও কার্বন, ওটা 6টা যেখানে ছিল, 6টার এখানে ওইটা হবে কার্বন, আর 8টার জায়গায় হবে অক্সিজেন। এর পিছনে ব্যাকে এখানে না, এটা তো এতে এর ব্যাকে। স্যার এখানে না, উপরে। স্যার এটা কার্বন। হ্যাঁ, হ্যাঁ, উপরেটা, এটা তুমি ভুল বসতো অক্সিজেন বলে ফেলছো, বুঝছো? ওটা কার্বন। আর এই যে নিচে যেটা নিচে, হ্যাঁ, এটা অক্সিজেন। এটা অক্সিজেন। 8টা প্রোটন, হ্যাঁ, 8টা প্রোটন হলে অক্সিজেন। আর এখানে মোট প্রোটন কয়টা? এখানে মোট প্রোটন কয়টা? প্রোটন মোট আছে 7টা, তাহলে এটা নাইট্রোজেন। ইয়েস স্যার। প্রোটন আছে 7টা, সুতরাং এটা নাইট্রোজেন। প্রোটন সংখ্যা দিয়ে পরমাণু নির্ভর করে, প্রোটন সংখ্যার উপরে পরমাণু নির্ভর করে। প্রোটন সংখ্যা পরিবর্তন হলে পরমাণু পরিবর্তন হয়, আর প্রোটন সংখ্যা যদি একই থাকে তাহলে তারা একই পরমাণু হবে, তখন এটা হয়ে যায় প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যেমন কার্বনের হচ্ছে 6, আর নিউট্রন সংখ্যা 6 নর্মাল কার্বনের। কিন্তু কিছু কিছু কার্বন আছে যেগুলোর প্রোটন সংখ্যা 6 আর নিউট্রন সংখ্যা 8টা থাকে, ওদেরকে বলা হয় আইসোটোপ, কার্বনের আইসোটোপ বলা হয়। ওটা তোমাদের এখন দরকার নাই। তো তেমনি অক্সিজেনের আইসোটোপ আছে, নাইট্রোজেনের আইসোটোপ আছে, তবে মেইনলি প্রোটন সংখ্যা দিয়ে আমরা পরমাণুকে শনাক্তকরণ করি, আর প্রোটন সংখ্যা চেঞ্জ হলেই পরমাণু চেঞ্জ হয়ে যায়।
আর তারপরে যে 2n স্কোয়ার যে সূত্রটা, ওইখানে যাও, 2n স্কোয়ার এই সূত্রটাতে একটু যাও। 2n স্কোয়ার, এই যে এই 2n স্কোয়ার এই সূত্রটা 1 থেকে 18 পর্যন্ত, 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। 1 থেকে 18, আর 18-এর পরে 19, 20, 21, 22 যতগুলো আছে সেই ক্ষেত্রে আর এই সূত্রটা প্রযোজ্য হয় না। তখন ওই সময় আমরা আরো উন্নততর আরেকটা ফর্মুলা ব্যবহার করি, আর একটা সূত্র ব্যবহার করি, সেটা তোমাদের এখন জানার দরকার নাই। ওর যখন 9-এ উঠবে অথবা 8-এ যখন উঠবে তখন কিছুটা হয়তো স্যার জানাতে পারে, তবে 9-এ উঠলে তখন জানানো হবে। Yes. তুমি আপাতত 2n স্কোয়ার যেটা আছে এটাই জেনে রাখো, তবে মনে রাখো যে এটা 1 থেকে 18 পর্যন্ত পরমাণুর ক্ষেত্রে সত্য, আর পরে আর সত্য হয় না। 1 থেকে 18 পর্যন্ত পরমাণুর জন্য সত্য, বাকিগুলোর ক্ষেত্রে সত্য হয় না। এটুকু বলা ছিল আমার। তারপরে তুমি যাও, পরের চ্যাপ্টারে যাও। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে পরমাণু চ্যাপ্টার। এটা হচ্ছে কত নম্বর অধ্যায়? এটা স্যার এটা হচ্ছে 7ম অধ্যায় স্যার। 7ম অধ্যায় না? 7ম অধ্যায়। আচ্ছা দেখি, আমি যদি পরের সময় পাই আমি তোমার একটা ওই ইসের পাওয়ার পয়েন্টের একটা 7ম অধ্যায় পাওয়ার পয়েন্টের একটা ওই স্লাইড, পাওয়ার পয়েন্টের একটা ফাইল, এটা কিভাবে পাঠাতে পারি। পাওয়ার পয়েন্টের একটা ফাইল আছে, কিভাবে পাঠাবো, পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হয়? পাঠানো যাবে তো ডাইরেক্ট। হ্যাঁ, শুনতে পাইনি, আমি তোমার কথা শুনতে পাইনি। স্যার পাঠানো যাবে স্যার। কিভাবে পাঠাবো? স্যার আমি এখন দেখাই দিব। এখনই? আচ্ছা, একটু পরে দেখা, তুমি আগে পড়ায় না, তারপরে দেখা। আচ্ছা ঠিক তো তাহলে মিউট করি। আছে। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দাও। তেমনই ভাবে শক্তির সংকট নিরসনে আমাদের শক্তির সংরক্ষণের পাশাপাশি বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে। শক্তির সংকট নিরসন অর্থাৎ শক্তির সংকট প্রতিরোধে এরপরের পৃষ্ঠা পাঠ 1 কাজ, ক্ষমতা ও শক্তি। আবার কি রেজেন্ট করেছে? স্যার এক মিনিট। Yes, sir. হ্যাঁ, পাঠ 1 কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা প্রথমে নিচের চিত্রগুলো দিকে লক্ষ্য করি। একজন শিক্ষার্থী পড়ছে, এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী পড়ছে। এরপর একজন ফুটবল খেলছে, আর এখানে হচ্ছে একটা লোক বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। উপরের চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? প্রথম ছবিতে যে শিক্ষার্থী পড়ছে আসলে সে কি কোনো কাজ করছে? দ্বিতীয় ছবিতে যে ফুটবল খেলছে সে কি কোনো কাজ করছে? আর তৃতীয় ছবিতে যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে সে কি কোনো কাজ করছে? সাধারণ অর্থে আমাদের কাছে উপরের প্রত্যেকটি উদাহরণকেই কাজ করা মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজের একটি সুনির্দিষ্ট অর্থ আছে। সহজ কথায় কাজ তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগে তার অবস্থানের পরিবর্তন হবে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে যেমন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, সেই বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটলো, সেটি হচ্ছে কাজ। তাহলে উপরের উদাহরণ থেকে দেখা যায় যে শিক্ষার্থী পড়ছে তার কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, বা যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তারও কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। ফলে বিজ্ঞানের ভাষায় এই দুই ক্ষেত্রে কোনো কাজ সংঘটিত হচ্ছে না। এখানে যে ফুটবল খেলছে তার অবস্থান পরিবর্তন হচ্ছে, ফলে সে কাজ করছে। বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলে কাজ সম্পন্ন হয়। অর্থাৎ ফুটবল খেলছে সে, ফুটবল খেলতে হলে তো দৌড়াতে হয়, অর্থাৎ তার অবস্থানে পরিবর্তন ঘটছে, তাই এটি হচ্ছে কাজ।
কিন্তু বিজ্ঞানের ভাষায় পড়া কিংবা বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা এগুলো কাজ নয়, কারণ এখানে কারো অবস্থানে পরিবর্তন ঘটছে না। কেবল বিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র অবস্থানে পরিবর্তন ঘটলেই তা কাজ হবে। আর এরপর বিজ্ঞানের বলছিলাম, হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলে কাজ সম্পন্ন হয়। কাজের সাথে দুটি বিষয় সম্পর্কযুক্ত, একটি হলো বল এবং অপরটি হলো বস্তুর অবস্থানের পরিবর্তন। এখানে কিন্তু বল অর্থাৎ খেলার বল না, এটা হচ্ছে ফোর্স, এই কি বলে, শক্তি। আমরা যে কারোর উপর শক্তি প্রয়োগ করে ধরো ধাক্কা দেই, ওটা হচ্ছে বল। এরপর বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। এরপর একজন রিক্সা চালককে রিক্সা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে কাজ করতে হয়। ধরা যাক একই দূরত্ব যেতে একজন রিক্সা চালকের 10 মিনিট লেগেছে, আবার অন্যজনের লেগেছে 15 মিনিট। এখানে দুইজনের মধ্যে কাজ করার হার বেশি। এখানে দুইজনের মধ্যে কাজ করার হার বেশি কার? তাড়াতাড়ি কাজ করার সাথে ক্ষমতা ব্যাপারটি জড়িত। কোনো কাজকে তাড়াতাড়ি করতে পারে তা দিয়ে তার ক্ষমতা বোঝা যায়। যে রিক্সা চালকের কোনো জায়গায় যেতে সময় কম লাগে তার ক্ষমতা বেশি। অর্থাৎ আমরা ক্ষমতা পাই মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করে। অর্থাৎ এখানে একজন রিক্সা চালক 10 মিনিটে রিক্সা চালিয়ে যাচ্ছে, রিক্সা চালিয়ে এক জায়গায় গিয়েছে এবং আরেকজন 15 মিনিটে সেই স্থানে পৌঁছেছে। তাহলে যে রিক্সা চালকটি 15 মিনিটে সেখানে পৌঁছেছে তার ক্ষমতা নিশ্চয়ই বেশি। এটা এখানে বলেছে। এরপর আর এখানে একটা সূত্রের মতো ধরা যায় যে ক্ষমতা সমান মোট কাজ, অর্থাৎ কাজ বাই সময়। কাজের সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার দেখা যায়। দুইজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিল যে তারা স্কুলের খেলার মাঠটিকে মোট 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করার কিছুক্ষণ পর দেখা গেল একজন 2 বার প্রদক্ষিণ করে বসে পড়ল, আরেকজন 5 বারই প্রদক্ষিণ করল। এখানে আমরা কাজ করার সামর্থ্যকে বিবেচনা করব। এদের মধ্যে যে 2 বার প্রদক্ষিণ করার পর বসে পড়লো সে কাজ করার সামর্থ্য ফুরিয়ে ফেললো, আর যে 5 বারই প্রদক্ষিণ করলো তার কাজ করার সামর্থ্য বেশি। বিজ্ঞানের ভাষায় কাজ করার এই সামর্থ্যই হলো শক্তি। এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত। শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু নয়। কাজ করার জন্যই প্রয়োজন হয় শক্তির, অর্থাৎ শক্তি ছাড়া কাজ হয় না। যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। এই কাজের পরিমাণ দিয়ে শক্তিকে পরিমাপ করা হয়। কাজের এককই হলো শক্তির একক, আর শক্তির একক হলো জুল। ধরো একটা 1 এর বাচ্চার তোমাদের সাথে একটা দৌড়ের রেস হলো, সেখানে তো 1 এর বাচ্চার শক্তি কম, তাই সে কিছুক্ষণ দৌড়ায় হাঁপায় যাবে। এরপর তখন তো তোমার শক্তি বেশি, তাই তুমি রেসটা ইচ্ছা করে জিততে পারবে। তাই এখানে এই ধরনের কিছু বলা হয়েছে। এরপর হচ্ছে শক্তির একক হলো জুল, অর্থাৎ শক্তিকে আমরা জুল দিয়ে প্রকাশ করি। এখানে একটা অনুধাবন প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে যে ওই যে ওই কাজ ও শক্তির একক, মানে কাজের একক শক্তির এককের সমান কেন, এরকম একটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে। কাজের একক ও শক্তির একক সমান হয় কেন, এরকম প্রশ্ন থাকে। এটা লিখে নাও, ওই প্রশ্ন দেওয়া থাকে। কারণ মোট কাজ দিয়ে তো মোট কাজ দিয়ে মানে মোট শক্তি দিয়ে কাজ পরিমাপ করা হয়।
বা কাজের একক ও শক্তির একক একই কেন? আমরা জানি কাজের একক হচ্ছে জুল, শক্তির একক হচ্ছে জুল, আর কাজের এককও জুল। কাজের একক জুল, শক্তির এককও জুল। তো মোট কাজ দিয়ে শক্তি পরিমাপ করা হয়, যেহেতু কাজের একক জুল তাই তো শক্তির এককও জুল হয়। এইভাবে, অথবা উল্টাই বলতে পারে যে শক্তির একক আর কাজের একক একই হয় কেন? কারণ শক্তি থাকলেই আমরা কাজ করতে পারি, শক্তি না থাকলে কাজ করতে পারি না। শক্তি দিয়ে কাজ পরিমাপ করা হয়, শক্তি দিয়ে কাজটাকে হিসাব করা হয়। এই কারণে কাজের একক আর শক্তির একক একই হয়, এই কথাগুলো থাকে। বুঝছো? Yes, sir. আচ্ছা, মিট করো এবার। আর এরপর শক্তির রূপ, পার্ট 2 ও 3, শক্তির রূপ। আমাদের কাজ করার সামর্থ্যের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আমরা কোথা থেকে পাই? এটা আমরা সকলেই হয়তো জানি যে পৃথিবীতে সকল শক্তির উৎসই হলো সূর্য। তাছাড়া আমাদের চারপাশে রয়েছে শক্তির বিভিন্ন উৎস। যেমন তোমরা নিশ্চয়ই গ্যাস দিয়ে রান্না করতে দেখেছো, আবার দেখেছো কিভাবে তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। মূলত উভয় ক্ষেত্রে আমরা গ্যাস বা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তির যোগান দিয়েছি। আর এখন আমরা ভিন্ন প্রকার শক্তির রূপ নিয়ে কথা বলব। যান্ত্রিক শক্তি। মনে করো তুমি দৌড়াচ্ছ বা একটি গাড়ি চলছে, এই দুই ক্ষেত্রেই গতি আনতে কাজ করতে হচ্ছে। অর্থাৎ দৌড়াতেও কাজ করতে হয়, আবার গাড়ি যে চলছে এর জন্য কাজ করতে হয়। কারণ কারণ এখানে দুজনের অবস্থানে পরিবর্তন হয়। আবার তুমি একটি ইট নিচ থেকে উপরে উঠিয়ে ছেড়ে দিলে কিভাবে, অথবা গুলতি দিয়ে আম পাড়ার চেষ্টা করছো। এখানে তুমি ইটটিকে উপরে উঠানোর পর এতে যে শক্তি সঞ্চিত হয়েছে তার দ্বারা ইটটি আপনা আপনি নিচে পড়ে গেল। আবার গুলতিকে প্রথমে পিছনে টানার পর যে শক্তি সঞ্চিত হয়েছে তা দিয়েই গুলতির পাথরটি দ্রুত গিয়ে আমটিকে আঘাত করলো। অর্থাৎ এখানে প্রথমে বলা হয়েছে যে তুমি ইটটিকে উপরে উঠানোর পর এতে যে শক্তি সঞ্চিত হয়েছে তার দ্বারা ইটটি আপনা আপনি নিচে পড়ে গেছে। অর্থাৎ আমরা নিচ থেকে যে উপরে গিয়ে ইটটিকে নিচে আবার ছুঁড়ে ফেলে দিয়েছি, সেক্ষেত্রে ইটের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, সেই শক্তিটাই পরবর্তীতে এটিকে নিচে নামতে সাহায্য করেছে, এখানে তাই বলা হয়েছে। এরপর এই যে দৌড়ানো, গাড়ি চলা, ইট উঠানো বা গুলতি দিয়ে আম পাড়া, এর প্রত্যেকটির সাথে এক ধরনের শক্তির সম্পর্ক রয়েছে। এই বিশেষ ধরনের শক্তি হলো যান্ত্রিক শক্তি। যদিও এতে স্থিতি শক্তি ও গতি শক্তি ব্যাপারটি আলাদাভাবে জড়িত। গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি, যেমন দৌড়ানো বা গাড়ি চালানো। আবার কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতি শক্তি, যেমন ইট উপরে উঠানো বা গুলতি দিয়ে আম পাড়া। এখানে স্থিতি শক্তি হচ্ছে আমরা যে ইটটিকে নিচ থেকে উপরে উঠিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, সেটা হচ্ছে স্থিতি শক্তি। এবং গতি শক্তি, আমরা যেমন ইটটিকে নিচে ছুঁড়ে ফেলে দিলাম, সেক্ষেত্রে ইটের মধ্যে একটা গতির সৃষ্টি হয়, সেটা হচ্ছে গতিশক্তি। অর্থাৎ স্থিতি শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে নিচে পড়ে। আর আবার দৌড়ানো, গাড়ি চালানো, এগুলো হচ্ছে গতিশক্তি। আবার রাসায়নিক শক্তি। ওই গতিশক্তি আর স্থিতিশক্তি নির্ণয় করার দুটো সূত্র আছে। দেখ, আমি একটা কাগজে লিখে দিচ্ছি। কই কাগজটা? সূত্রটা একটু লিখে নাও। গতিশক্তি, হ্যাঁ কাগজে একটু লিখে নাও। গতিশক্তি আমি দেখাচ্ছি, কাগজ নিয়ে আসি।